শহীদ সাদমান ভাইয়ের আম্মা এখানে দাঁড়িয়ে যে হাজারি করেছেন, যে কথা বলেছেন, এরপরে আসলে আর শক্ত থাকে না মন, কথা বলার স্পৃহা থাকে না। আমরা সকলেই হয়তোবা ভাবতে থাকি, হয়তোবা আজকের এই স্টেজ থেকে দাঁড়িয়ে আমার মাও এভাবে হয়তোবা আমার জন্য কাঁদত, আমার বাবা হয়তোবা কাঁদত, আমার ভাইরা হয়তোবা কাঁদত। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে উঠে এসেছি। প্রিয় কুমিল্লাবাসী, এখানে মুক্ত আলোচনা, আমি কি সকল আলোচনা করতে পারবো আপনাদের সামনে? কথা বলতে হবে। এই যে তরুণ, এত শক্তি, কোনো আওয়াজ নাই। জুলাইকে এভাবে ছেড়ে দেবেন? জুলাইকে এভাবে ছেড়ে দেবেন? জুলাইকে ছেড়ে দেবেন? জুলাই না থাকলে আজকে আমাদের পরিচয়টা হয়তো বা ভিন্ন হতে পারতো, কিংবা এরকম পরিস্থিতিতে আমরা একসাথে বসতে পারতাম না। বন্ধুগণ, যে জুলাই স্পিড নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, আজ 1.5 বছর অতিবাহিত চলেছে। সেই 1.5 বছরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন, যাদের হাতে তরুণ প্রজন্মের নতুন ভবিষ্যৎ দেখত বাংলাদেশের, প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশে গত 1.5 বছরে তারা পথভ্রষ্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই জুলাইকে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারিনি। আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আর কোনো হানাহানি চলবে না, আর কোনো চাঁদাবাজি চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো দখলদারিত্ব চলবে না। এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে নিরাপদে আমি বাসা থেকে বের হতে পারবো এবং বাসায় আমি ফিরে যেতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সে রাজনৈতিক অপসংস্কৃতি আবার আমাদের মাঝে চলে এসেছে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক অপসংস্কৃতিতে আর কোনোভাবেই আমরা ফিরে যেতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাজনীতিটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে। রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা সেফ থাকবে, যেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পৌঁছাবে, সেটার মধ্য দিয়ে সমাজে শান্তি বিরাজমান থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আবার সেই আওয়ামী লীগের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি রাজনৈতিক নামের রাজনৈতিক সংগঠন তারা পা বাড়িয়েছে। আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে আমরাও যেন উত্তপ্ত আচরণ করি। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, বিগত দীর্ঘ দুঃশাসনে সকল অন্যায় অত্যাচার আমাদের বুক পেতে মেনে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুম হয়ে রাজনীতি করেছি। সুতরাং আবারও আমরা জুলুমবাজ হতে চাই না, আমরা ধৈর্য ধারণ করব। সেই ধৈর্য ধারণের মধ্য দিয়ে আগামী নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, কিন্তু কথা হচ্ছে গত 2 থেকে 3 দিন আগে কিংবা গতকালকে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধকে তার নিজের সম্পত্তিতে রূপান্তরিত করেছিল, ইতিহাস বিকৃত করেছিল। কিন্তু আমরা গতকালকেও দেখতে পেলাম একজন সাদা শয়তান, যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে 54 বছর পরে বিকৃত করতে চায়, আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়। সে সাদা শয়তানকে এই কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপোষ করিনি।
একদিকে যেমন 71, একদিকে যেমন 24, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব। কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, মহান স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অপসংস্কৃতির সূচনা করেছেন, অপসংস্কৃতির সূচনা করেছেন, কিন্তু এর যে ধাক্কা সেটা নিতে পারবেন না। আমরা তো আপনাদেরকে কিছু বলিনি, জুলাইয়ের পর ধৈর্য ধারণ করেছি। জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান? আরে ভাই, বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। আপনাদের তো কোনো অধিকারই নেই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, তাদের সম্মানহানি করেছেন। আমার বাংলাদেশিদেরকে আপনারা হত্যায় সহযোগিতা করেছেন। সেই ইতিহাস কি মিথ্যা? কুমিল্লা টাউন হল মাঠকে কাঁপিয়ে বলতে হবে সেই ইতিহাস কি মিথ্যা? ভাই, মিথ্যা ইতিহাস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরা রাজাকার। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন, কিন্তু আপনারা সেই নোংরামের সূচনা করেছেন। শেষ আপনাদেরকে দেখতে হবে। বন্ধুগণ, গত দুদিন আগে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে আমার কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে তারা বলেছে আইডি নাকি হ্যাক হয়েছে। দেখেন, বিশেষজ্ঞরা বলেছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা অত সহজ নয়, কিন্তু যদি হ্যাক হয়ে থাকে তাহলে সে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সন হয় গোটা বিশ্বে, তার 24 থেকে 72 ঘন্টা সময় লাগে সেই আইডি ফেরত পেতে, এবং নর্মালি সেটা 7 থেকে 8 দিন সময় লাগে সেটাকে ব্যাক পেতে। আপনি যখন পোস্ট দিয়েছেন, পোস্ট যখন ভাইরাল হয়েছে, পোস্ট ডিলিট দিয়ে এরপর আপনি পোস্ট দিয়েছেন যে আপনার আইডি হ্যাক হয়েছে, অত সহজে আপনার আইডি হ্যাক করে আবার আপনাকে দিয়ে দিয়েছে, ঠেকা পড়েছে। আজকে এটা প্রথম নয়, আপনারা দেখে থাকবেন কদিন আগেও ডাকসুকে বেশ্যাদের কারখানা বলে অবহিত করেছে না জামায়াত নেতা? 5 আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রামে নারীকে লাথি দেওয়া হয়েছিল। সে আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে, তার জামিনের পরে তার ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল জামায়াত শিবির, মনে আছে? নারীদের প্রতি তার যে বিদ্বেষ পরতে পরতে প্রকাশিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছিল, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার নারীদের ভূমিকা সেই আমাদের ইসলামের প্রথম যুগ থেকে আমার নারীদের ভূমিকা ছিল অকল্পনীয়, অবর্ণনীয়, অসম্য সাহস নিয়ে আমাদের নারীরা এগিয়ে গিয়েছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ থেকে, প্রাক ইসলামের প্রথম যুগ থেকে আপনি ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে আমার নারীদেরকে আপনি ঘরে বন্দি করতে চান? আমার নারীদেরকে আপনি বিভিন্ন ট্যাগ দেন। প্রিয় বন্ধুগণ, দেখেন, আপনি অনলাইনে যান, বিভিন্ন ফেসবুকগুলোতে ঢুকেন, ওসমান হাদি ভাইয়ের প্রোফাইল পিক দিয়ে দেখেন মেয়েদেরকে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠনের ব্যক্তিদেরকে কিভাবে নিকৃষ্ট ভাষায় গালাগালিজ করছে। আপনি যান, গিয়ে দেখেন। এটার নাম ইসলাম? আর ভাই, কথা বলতে হবে, এটার নাম ইসলাম? ইসলামকে গালিগালাজ সমর্থন করে? ইসলামকে অপপ্রচারকে সমর্থন করে? ইসলামকে পরনিন্দা চর্চাকে পছন্দ করে? তাহলে আর কিসের ইসলামকে ধারণ করে? একদিকে আপনি বলছেন ইসলামকে ধারণ করি, একজন মহিলা তাদের একজন মহিলা সদস্য বলছেন আমরা ইসলামকে ধারণ করি, দলীয় প্রধান হতে পারবে না, সেটাকে ধারণ করি আমরা রাজনীতিতে এসেছি। ঠিক আছে, আপনি সেই ইসলাম ধারণ করেন, কিন্তু আপনি তো দূতাবাসে গিয়ে বলছেন আমরা শরিয়া আইন কায়েম করতে চাই না।
আপনি যে গণতন্ত্র কায়েম করতে চান সেই গণতন্ত্র তো আমি আছি। আমি যেই গণতন্ত্রের দিকে আগাচ্ছি আপনিও সেই গণতন্ত্রের দিকে আগাচ্ছেন, কিন্তু ইসলামের নামে মানুষকে কেন বিভ্রান্ত করছেন? আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে কেন ইসলাম নিয়ে পরনিন্দা চর্চা করছেন? এর নাম ইসলাম নয়। ইসলামের নামে সব থেকে বেশি অনইসলামিক কাজ এরা করে যাচ্ছে, সব থেকে বেশি অনইসলামিক কাজ এরা করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক কিছু বলার আগে, তরুণ সমাজ ইতিমধ্যে আপনারা ভণ্ডামি ধরে ফেলেছেন। এদের রাজনীতি লাশের রাজনীতি, এদের রাজনীতি দূতাবাসে দূতাবাসে ধর্ণা দেওয়ার রাজনীতি, এদের রাজনীতি আপনার আছে পলিসি, এরা হচ্ছে অপপ্রচার। আমাদের পলিসি আছে যে আমরা সামনের বাংলাদেশটা কি দেখতে চাই। আমরা বাংলাদেশটা দেখতে চাই আমাদের গরিব শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, প্রতিটা মানুষ যেন তার নিজের মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করতে, খেয়ে পড়ে বসবাস করতে পারে, বাঁচতে পারে। আমরা ওই পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি। আমাদের ফ্যামিলি কার্ড আছে, আমাদের কৃষক কার্ড আছে, আমাদের কর্মসংস্থান আছে, আমাদের পরিবেশ বিষয়ে উদ্যোগ আছে, আমাদের হচ্ছে যে পরিবেশ বিষয়ক উদ্যোগ আছে। আমরা সকল বিষয়ে, শিক্ষা, ক্রীড়া, সব বিষয়ে আমরা পলিসি গ্রহণ করেছি। অপরদিকে এরা শুধু অপপ্রচার চালাচ্ছে, আবার ঘোষণা দিচ্ছে আসেন আমাদের সাথে ডিবেটে আসেন। গতকাল দেখলাম এদের সাদা শয়তান ঘোষণা দিয়েছে ডিবেটে আসতে। আরে ভাই, তোমার তো কোনো পলিসি নেই, তোমার সাথে কিসের ডিবেট যাবে? আজকে দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন পরিচয় দিচ্ছে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটা তার পরিচয়। তো সেও চায় যে আমি তারেক রহমানের সাথে ডিবেটকারী, সে সামনে পরিচয় দিতে চায় আমি তারেক রহমানের সাথে ডিবেটকারী। আমি আজকের এই কুমিল্লা টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, জনাব তারেক রহমান, যে আপনার লেভেল না তার সাথে আপনি কখনোই ডিবেটে বসবেন না। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি কারা আগে ডাকসু নির্বাচনের আগের দিনে ডিবেট থেকে পালিয়ে গিয়েছিল। আমরা সেটা ডাকসু নির্বাচনের আগের দিন সেটা দেখেছি। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে আছি। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং সচেতনতা বৃদ্ধি করবেন আপনারা। ধর্মের নামে, ইসলামের নামে কেউ যেন অপপ্রচার করতে না পারে, কেউ যেন ধর্মের ব্যবহার করতে না পারে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখানে যারা আছেন আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে আমরা সকলে মিলে সেফ থাকবো, প্রত্যেকের কাছে আমরা নিরাপদ থাকবো। এই আসনের যিনি প্রার্থী আছেন, যদিও এটা রাজনৈতিক বক্তৃতার মানে এখন রাজনীতি করি, রাজনৈতিক বক্তৃতার বাইরে যাওয়ার সুযোগ আসলে হয় না। যেটা বাস্তবতা সেটা আপনাদের সামনে তুলে ধরতে হয়, সেটুকুই তুলে ধরার চেষ্টা করলাম। তবে বিভ্রান্ত হবেন না, বিশ্বাস রাখেন এই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে এখনো পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে চারানা পয়সার কোনো অনধিকার চর্চা করিনি। এটি আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা সেটা করে দেখিয়েছি। কিন্তু যাদেরকে আপনারা সম্মুখ সারিতে দেখেছেন সবাই টেন্ডার বাণিজ্য করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে। আজকে বিএনপিকে বলে বিএনপি চাঁদাবাজির অভিযোগ বিএনপিকে দেওয়া হয়। এ ভাই, সবচেয়ে বড় চাঁদাবাজটা কে? কারা নিয়োগ বাণিজ্য করেছে? কারা উপদেষ্টা বনে গিয়েছে? কারা টেন্ডার বাণিজ্য করেছে? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে এরা ধ্বংস করে দিয়েছে। এগুলো ভুলে যান না। এই কুমিল্লার ওদিন আমি কুষ্টিয়ার স্টেজ থেকেও বলেছি, যদি কেউ দেখাতে পারে চারানা পয়সার অনধিকার চর্চায় রাষ্ট্র করেছি, মুচে লেখা দিয়ে রাজনীতির মাঠ থেকে চলে যাব। কিন্তু সেটা এরা পারবে না। এরা প্রত্যেকটা চাঁদাবাজ, প্রত্যেকটা দুর্নীতিবাজ, প্রত্যেকটা টেন্ডারবাজ। বড় বড় কথা আমাদের সামনে আপনারা বলতে আইসেন না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, অনেক ধৈর্য ধারণ করেছি। বন্ধুগণ, আমাদেরকে ভুল বুঝবেন না। আমাদের সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার অনলাইনে চলে থাকে, বিশ্বাস করেন সেটার 0%-এরও কোনো সত্যতা নাই। বিশ্বাস করেন, ধৈর্য ধারণ করেন, জনাব মনিরুল হক চৌধুরীর সাথে থাকেন। আমরা একটি ঐতিহাসিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সবার আগে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।